শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতে শুনে দিচ্ছি সংবাদ শিরোনাম। 111-এর কুশীলবদের তালিকা প্রস্তুত, নজরদারিতে 113 জন। 10 রোগের টিকা সংকট, হামে বাড়ছে শিশু মৃত্যু। জ্বালানি সংকট প্রকট, তেলের লাইনে বিশৃঙ্খলা ও প্রাণহানি, বাড়ছে উদ্বেগ। জানা গেল ইরানের তেল নিয়ন্ত্রণই ট্রাম্পের মূল লক্ষ্য। পাল্টাপাল্টি হামলায় ইউক্রেন ও রাশিয়ায় 6 মৃত্যু, অবকাঠামো ধ্বংসের প্রতিযোগিতা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 30 মার্চ 1971 মঙ্গলবার। রাতে ঢাকায় গোলাগুলির শব্দ খুব একটা শোনা যায়নি। সকালে সরকারি প্রেস ট্রাস্টের মালিকানাধীন দ্য মর্নিং নিউজ এক পৃষ্ঠায় খবর ছেপে আরেক পৃষ্ঠা সাদা রেখেই প্রকাশ পায়। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ তুলে নেওয়া হয়। শহর ছেড়ে মানুষের গ্রামে ছোটা থামেনি। ডেমরা আর কেরানীগঞ্জের পথে লাখো মানুষ ঢাকা ছেড়ে যায় 3 দিনে। দ্বিতীয় দিনের মতো কেরানীগঞ্জ এলাকায় বিচ্ছিন্নভাবে পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের গুলি বিনিময় চলতে থাকে। এদিন তাজউদ্দিন আহমদ ব্যারিস্টার আমিরুল ইসলামকে সঙ্গী করে কুষ্টিয়া জেলার ভারতীয় সীমান্তবর্তী টুঙ্গি গ্রামের এক সেতুর নিচে আশ্রয় নেন। তাজউদ্দিন আহমদ সিদ্ধান্ত নেন যে তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিনিধি রূপেই ভারতে প্রবেশ করবেন। পূর্ব পাকিস্তানের মুক্তিকামী নিরস্ত্র জনগণের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি দেন। বর্বর পাকিস্তানি বাহিনী রংপুর সেনানিবাসের আশেপাশের এলাকায় হামলা করে লুটপাট, অগ্নিসংযোগ করে এবং ধর্ষণ ও হত্যাযজ্ঞ পরিচালনা করে। পাকিস্তান এয়ারফোর্স ঢাকা বেসের এয়ার অফিসার কমান্ডিং এয়ার কমোডোর ইনামুল হক খান দায়িত্ব গ্রহণের পর এদিন বিমান বাহিনী পাকিস্তানি হত্যাযজ্ঞে তাদের অংশগ্রহণের সূচনা করে। স্বাধীন বাংলা বেতারের দুপুরের অধিবেশন শেষ হওয়ার পরে পাকিস্তানি বিমান বাহিনীর বিমান বোমাবর্ষণ করে কালুরঘাট বেতারের ট্রান্সমিশন অ্যান্টেনা সহ ভবনের ব্যাপক ক্ষতি সাধন করে, তবে কেউ হতাহত হয়নি। এদিকে চট্টগ্রাম মুখ্যত পাক সেনা দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে। নৌবাহিনীর গোলাবর্ষণও চলতে থাকে। রাতে কার্যত চট্টগ্রাম শহর হানাদার বাহিনীর দখলে চলে আসে। সন্ধ্যায় কমান্ডার মতিন পাটোয়ারির নেতৃত্বে মুক্তিযোদ্ধারা কুষ্টিয়া পুলিশ লাইন দখল করে নেয়। 2007 সালের 111 পরবর্তী রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের উপর নির্যাতনের নেপথ্য কারিগরদের আইনের আওতায় আনতে বিশেষ নির্দেশনা পেয়েছে পুলিশ। ইতোমধ্যে সাবেক সেনা কর্মকর্তা, আমলা ও প্রভাবশালী ব্যবসায়ী সহ 113 জনের প্রোফাইল সংগ্রহ করে কয়েকজনকে নজরদারিতে আনা হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে রিমান্ডে নিয়ে 111-এর ব্লু প্রিন্ট ও টর্চার সেল সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। তদন্তে উঠে এসেছে তৎকালীন অর্থনৈতিক ও নীতি নির্ধারণী পরিবর্তনগুলো ছিল সুপরিকল্পিত সিস্টেমিক ম্যানিপুলেশন। পলাতক কুশীলব ও সাবেক সরকার প্রধানদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ সদর দপ্তর। অমানবিক নির্যাতন ও গুমের মতো ফৌজদারি অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
এছাড়া পুরো ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার। বিমানবন্দর ও সীমান্তে সতর্কতা জারির পাশাপাশি জড়িতদের বিদেশ পালানোর চেষ্টা রুখতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ইপিআই 10টি রোগের টিকার মজুদ শূন্যে নামায় জনস্বাস্থ্য বড় ঝুঁকির মুখে পড়েছে। কেন্দ্রীয় গুদামে বিসিজি, পেন্টা ও এমআর সহ 6টি গুরুত্বপূর্ণ টিকার মজুদ নেই। এই সংকটের মধ্যে চলতি মাসেই সারা দেশে হামে আক্রান্ত হয়ে 41 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর হার উদ্বেগজনক। সংশ্লিষ্টদের মতে টিকা কেনায় প্রশাসনিক জটিলতা, অর্থ ছাড়ের বিলম্ব এবং মাঠ পর্যায়ে জনবল সংকটের কারণে এই বিপর্যয় তৈরি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, টিকা সংগ্রহের জন্য 604 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং দ্রুত টিকাদান শুরু হবে। তবে জনস্বাস্থ্যবিদরা মনে করেন, যথাযথ নজরদারির অভাব ও নিয়মিত টিকাদানে গাফিলতি এই সফল কর্মসূচিকে হুমকির মুখে ফেলেছে। 1 মাস ধরে চলা জ্বালানি তেল সংকট দেশ জুড়ে তীব্র আকার ধারণ করেছে। তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন, সরবরাহ ঘাটতি এবং হট্টগোলে এ পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনায় জেলা জুড়ে পাম্প বন্ধ রাখা হয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি সরাসরি 11টি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করলেও নিশ্চিত প্রতিশ্রুতি মিলেছে খুব কম। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম তামিম জানান, বৈশ্বিক এই পরিস্থিতিতে সাশ্রয়ী হওয়া ছাড়া বিকল্প নেই। এদিকে সংকটের সুযোগে অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ তেল জব্দ ও জরিমানা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের তেল শিল্পের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভেনেজুয়েলার মতো ইরানের তেল সম্পদও অনির্দিষ্টকালের জন্য দখলে নেওয়া তার প্রশাসনের অগ্রাধিকার। বিশেষ করে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপ দখলের ইঙ্গিত দিয়েছেন তিনি। পেন্টাগন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে 10,000 অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। তবে তেল দখলের হুমকির পাশাপাশি ট্রাম্প পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনার কথা উল্লেখ করেছেন। ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে আগামী 6 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। অন্যথায় দেশটির জ্বালানি খাতে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $116 ছাড়িয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ও তেল স্থাপনা ঘিরে এই সংঘাত বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও ঘনীভূত করতে পারে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় গত 24 ঘন্টায় 2 দেশে অন্তত 6 জন নিহত হয়েছেন। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক ও ওডেসার বেসামরিক এলাকায় রাশিয়ার গ্লাইড বোমা হামলায় 5 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। এতে বহুতল ভবন, মাতৃসদন ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ কর্তৃপক্ষ। অন্যদিকে রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় 1 জন নিহত হওয়ার দাবি করেছে মস্কো। ইউক্রেন বাল্টিক সাগরের রুশ জ্বালানি বন্দরেও ড্রোন হামলা চালিয়েছে, যা রাশিয়ার রপ্তানি সক্ষমতা দুর্বল করার কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে। কিয়েভের দাবি, রাশিয়ার ছোড়া 442টি ড্রোনের মধ্যে 380টি তারা ভূপাতিত করেছে। বিশ্লেষকদের মতে চলমান এই সংঘাত এখন একে অপরের অর্থনৈতিক ও অবকাঠামোগত সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় রূপ নিয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির অবনতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার 30 মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $116 ছাড়িয়েছে, যা 19 মার্চের পর সর্বোচ্চ। পাশাপাশি আমেরিকার তেলের দামও 3.4% বেড়েছে। জ্বালানির এই অস্থিরতায় এশিয়ার শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। জাপানের নিক্কেই সূচক 4.5% এবং দক্ষিণ কোরিয়ার কসপি 4% কমেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালী স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেলের বাজার ও বিশ্ব অর্থনীতিতে এই অস্থিরতা অব্যাহত থাকবে।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। 2026 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের পর এবার কলম্বিয়াকে 3-1 গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিল ফ্রান্স। ওয়াশিংটন কমান্ডার্সের মাঠে এদিন 11টি পরিবর্তন এনে একাদশে বড় পরীক্ষা নিরীক্ষা চালান কোচ দিদিয়ে দেশম। তবে ফরাসিদের দাপুটে পারফরম্যান্সে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ম্যাচের 29 ও 56 মিনিটে দেজিরে 2-এ জোড়া গোল করে ফ্রান্সকে চালকের আসনে বসান। বিরতির ঠিক আগে মাগনেস আকলিউসের ক্রসে দুর্দান্ত হেডে ব্যবধান 2-0 করেন মার্কাস থুরাম। কলম্বিয়ার পক্ষে 74 মিনিটে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন হ্যামিল্টন কাম্পাস। এদিন 35তম জন্মদিনে অধিনায়কত্ব করা এনগোলো কান্তের মাঠ মাঝের নিয়ন্ত্রণ ছিল দেখার মতো। শেষ দিকে কিলিয়ান এমবাপ্পে জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফলে অলিভিয়ের জিরুর সর্বকালীন রেকর্ড স্পর্শ করতে তাকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। বাঙালিয়ানা সায়নহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।